করোনায় ১ বছরের ঘাটতি নিয়েই ঢুকতে হবে উচ্চশিক্ষার স্তরে। দুশ্চিন্তায় অনেক শিক্ষার্থী, বিশেষ ব্যবস্থায় পাঠদান পদ্ধতি ঢেলে সাজানোর পরামর্শ। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, বাস্তবিক কোনো ভিত্তি নেই। সাইদ খোকনের অভিযোগের জবাব দিলেন তাপস, বললেন অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে অসত্য বক্তব্য। উত্তরের চরাঞ্চলে পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো। নদীর তলদেশ দিয়ে টানা হয়েছে সাবমেরিন কেবল, স্বপ্ন বুনছেন স্থানীয়রা। পুরো শিক্ষা ব্যবস্থা তো বটেই, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও এবার নতুন সংকট তৈরি করেছে করোনা। পরীক্ষা ছাড়াই এবার বিশেষ অধ্যাদেশ জারির মাধ্যমে 2 পাবলিক পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতেই শিক্ষার সর্বোচ্চ স্তরে প্রবেশ করতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের। ঘাটতি থাকলেও মহামারীর বাস্তবতায় এর চেয়ে ভালো কোনো বিকল্প নেই বলে অভিমত শিক্ষাবিদদের। দীর্ঘমেয়াদী বিরূপ ফলাফল ঠেকাতে করোনাকালের বিড়ম্বনায় পড়া শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় উচ্চশিক্ষা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফেরদৌস লিপির রিপোর্ট। প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ স্তর উচ্চশিক্ষা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা একজন শিক্ষার্থীর জীবন গড়তে পা পড়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। এক যুগের পরিশ্রমে দেশ সেরা বিদ্যাপীঠে নিজের একটি আসন দখলে ঝাঁপিয়ে পড়ে লাখো শিক্ষার্থী। কিন্তু এসব বাস্তবতা এবার ভিন্ন। মহামারীতে পরীক্ষা ছাড়াই এইচএসসিতে উত্তীর্ণ হচ্ছেন শিক্ষার্থীরা। জেএসসি এবং এসএসসির গড় ফলাফলের ভিত্তিতে অধ্যাদেশের মাধ্যমে দেয়া হবে এইচএসসির রেজাল্ট। কিন্তু 1 বছরের ঘাটতি নিয়ে প্রবেশ করা উচ্চশিক্ষার জীবনটা কেমন হবে, এই নিয়ে দুশ্চিন্তায় অনেক শিক্ষার্থী। রেজাল্ট সম্পর্কে কোনো কিছুই জানি না, সে তো পুরোটাই এখন আমরা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। রেজাল্ট তো এখন আমাদের কিভাবে দিবে সেটারও নিশ্চয়তা নেই, তো এটা নিয়ে একটা সমস্যা দেখা দিতেই পারে। যদিও এরই মধ্যে ভর্তি প্রক্রিয়া জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। নিজস্ব ও ইউজিসির ঘোষিত গুচ্ছ পদ্ধতিতে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিবে ভর্তি পরীক্ষা। তবে 4 প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি পরীক্ষা নিয়ে নীতিগতভাবে একমত থাকলেও এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি। এখনও চূড়ান্ত হয়নি জাতীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। আর মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিয়েই যারা এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির সুযোগ পাচ্ছে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার জন্য এখনও যথেষ্ট তৈরি নয়। এর ফলে যেন শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদীভাবে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে, সেজন্য এখন যাচাই বাছাই করে তাদেরকে ভর্তি করার বিষয়টা খুব জরুরি। শিক্ষাবিদরা বলছেন মহামারী অস্বীকার করার কোনো উপায় নেই, তবে উচ্চশিক্ষায় যোগ্যতার ক্ষেত্রে ভবিষ্যতে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নিতে হবে পাঠদানের বিশেষ ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় থেকে সে যখন সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরিয়ে যাবে, তখন কোনোভাবেই যেন এটি আমরা বলতে না পারি যে তার এইচএসসি পরীক্ষায় যেহেতু ঘাটতি ছিল, এই ঘাটতি নিয়েই সে বেরিয়ে গেছে। ইউজিসির তথ্য মতে দেশের 37টি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি হয় 50,000-এর মতো শিক্ষার্থী, আর 91টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় প্রায় 3.5 লাখ শিক্ষার্থী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে সাবেক মেয়র সাইদ খোকন যে বক্তব্য দিয়েছেন তার উত্তর দেওয়ার সমীচীন নয়। রোববার সকালে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্তান এলাকায় 3টি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করেই মুখোমুখি সাবেক আর বর্তমান মেয়র। অভিযোগ, নিয়মনীতি কিংবা নকশার তোয়াক্কা না করেই এসব দোকান বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন মেয়র। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সাবেক মেয়র গণমাধ্যমে জানিয়েছিলেন বৈধভাবেই তা বরাদ্দ হয়েছিল, বরং তিনি প্রশ্ন তুলেন চলমান উচ্ছেদ অভিযানের বৈধতা নিয়ে।
এরই মধ্যে শনিবার রাজধানীতে ক্ষতিগ্রস্ত দোকানীদের পক্ষে রাজপথে নামেন সাইদ খোকন। নানা অভিযোগ তোলেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে। তাপস, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। এরই প্রেক্ষিতে রোববার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তাপস। নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তার বিরুদ্ধে আনা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের অভিযোগকে ব্যক্তিগত আক্রোশ হিসাবে উল্লেখ করেন তিনি। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, এদের কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। নগর ভবনে দুর্নীতির প্রশ্রয় দেয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দেন তাপস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। একটি দ্বীপের মধ্যে রয়েছে ছোট ছোট আরও অন্তত ৩০টি দ্বীপ। আয়ারল্যান্ডের রোজ কমনের লগ কি? প্রায় ৯০০ বছরের পুরানো রহস্যে ঘেরা এই দ্বীপের আদ্যপান্ত জানতে চোখ রাখুন সংবাদের শেষে। ভোরের সময় আরও থাকছে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু। দিনাজপুরে আড়তে বস্তায় দাম কমেছে ১ থেকে ১৫০ টাকা। প্রভাব নেই খুচরা বাজারে, সব পক্ষের ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা। বাংলাদেশ নয়, যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ ব্যর্থ বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা বলেন, স্বাধীনতার শতবর্ষে কেমন থাকবে বাংলাদেশ, সেই পরিকল্পনা নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, জাতির পিতাই প্রথম ভূমিপুত্র হয়ে এই দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলছে, কিন্তু করোনার কারণে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আয়োজনেও কোনো ঘনঘটা নেই উদযাপনের। সংক্রমণ সতর্কতায় রোববার বিকেলে সীমিত পরিসরে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। আমার আব্বা কিন্তু আমাদের কাছে আসেন নাই, তিনি কিন্তু পরিবারের কাছে না, তিনি তার জনগণের কাছে আগে গিয়েছিলেন। জাতির পিতার সংগ্রামী জীবনের ত্যাগ তিতিক্ষা তুলে ধরে তার জ্যেষ্ঠ কন্যা বলেন, বিরুদ্ধ পরিবেশেও মুক্তির আলো জ্বেলেছিলেন বঙ্গবন্ধু। ভূমিপুত্র বলতে, এই মাটির সন্তান বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবই প্রথম এদেশের শাসনভার হাতে নিয়েছিলেন। তার আগে যারাই ছিল তারা কিন্তু এই দেশে তাদের জন্ম ছিল না। একজন মানুষ কতটা নিবেদিত হলে পরে, মানুষকে কতটা ভালোবাসতে পারলে এইভাবে আত্মত্যাগ করতে পারে আর এইভাবে মানুষের কথা বলতে পারে। ৭৫-এর পৈশাচিক হত্যাকাণ্ড না ঘটলে দেশ উন্নয়নের কক্ষচ্যুত হতো না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মর্যাদা ধরে রেখে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এ জাতির বিশ্বে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। অর্থনৈতিক সূচকে অগ্রগতি নিশ্চিত করে দেশের প্রতিটি মানুষের আবাস গড়তে সরকার বদ্ধপরিকর বলেও জানান শেখ হাসিনা। ২০৭১ সালে আমাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপন হবে। আমাদের আগামী প্রজন্ম কিভাবে তা উদযাপন করবে, সেই কথা চিন্তা করেই আমরা কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। রোববার সন্ধ্যায় সময় সংবাদকে টেলিফোনে একথা জানান তিনি।
যদিও এর আগে পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়ালি বইমেলা আয়োজনের ব্যাপারে পরিকল্পনা ছিল একাডেমির, তখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল লেখক ও প্রকাশকদের মাঝে। নিয়ম অনুযায়ী প্রতিবছর 1 ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না। 1 ফেব্রুয়ারি ফিজিক্যালি বইমেলা শুরু করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে কিংবা পরিবর্তন সাপেক্ষে আমরা পরবর্তী তারিখ ঘোষণা করব। নাব্য সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর জৌকুড়া নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। এতে অনেকটা বাধ্য হয়ে ট্রলারে করে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। সড়ক ও জনপথ বিভাগের জেলা কর্মকর্তা জানান, পদ্মায় তীব্র নাব্য সংকট, অসংখ্য ডুবোচরের কারণে ঝুঁকি এড়াতে গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে জৌকুড়া নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। তবে এ নৌরুটটি সচল করার লক্ষ্যে নতুন একটি ঘাট নির্মাণ ও সংযোগ সড়কের কাজ চলছে। শিগগিরই এ রুটে ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি। এ রুটে চলাচল করা 3টি ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ যাত্রীদের। আসা যাওয়া করি, খুবই কষ্টদায়ক, খুবই কষ্ট লাগে এই নদী পাড়ে আসলে পারে। এটা দীর্ঘদিন বন্ধ থাকায় সরাসরি বগুড়া, পাবনা, এখান থেকে বরিশালে যাতায়াত করে যাতায়াত অনেকদিন ব্যাহত রয়েছে। জগুড়া প্রান্তে একটি নতুন ঘাট স্থাপনের কাজ চলা প্রায় শেষ পর্যায়ে, এবং আমাদের যে নতুন চর বেশি ওঠার কারণে প্রায় 1 কিলোমিটার নতুন সড়ক আমাদেরকে যান চলাচলের জন্য উপযোগী করার কাজ করতেছি, এবং এটাও আমরা আশা করতেছি প্রতি সপ্তাহ শেষে সম্পন্ন হবে। করোনার কারণে মাঝে রোহিঙ্গাদের নিয়ে আলোচনা বন্ধ ছিল। রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে এখন মিয়ানমারের সাথে নতুন করে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেএম আব্দুল মোমেন। গতকাল সকালে চট্টগ্রামের প্রেস ক্লাবে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। তারা কোভিডের বাহানা দিয়ে, তারপরে ইলেকশনের বাহানা নিয়ে দিয়ে যে নিউজগুলো পিছায়। তবে এখন ইলেকশন শেষ তাদের দেশে, আমরা আশা করছি যে আমরা আবার নতুন করে, ইনফ্যাক্ট আজকে মায়ানমারের সাথে আমাদের মিটিং আলোচনা চলছে, আমরা আশাবাদী। ভোরের সময় আরো থাকছে, দেশের পুঁজিবাজারে অলস পড়ে প্রায় 21,000 কোটি টাকা, কাজে লাগাতে বিনিয়োগকারীদের সুরক্ষায় তহবিল গঠনের উদ্যোগ, সতর্ক থাকার পরামর্শ। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। এই মুহূর্তে মানিকগঞ্জের দৌলতদিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, মানিকগঞ্জে আসলে যে এই পাটুরিয়া দৌলতদিয়া নোট যেটা রয়েছে, সেই নোটে কিন্তু আসলে কালকে সন্ধ্যার পর থেকে কিন্তু একটি বনলতা নামের একটি ফেরি আসলে বিকল হওয়ার পরে কিন্তু এখন ঘাটে আসলে শত শত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি দেখাই, তো দীর্ঘ সারি এখন কিন্তু যে পাটুরিয়া ঘাট এলাকাতে রয়েছে, এবং সেই কিন্তু 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই সারিটা বিদ্যমান রয়েছে। তবে আজকে শীতের যে অবস্থাটা রয়েছে, সেই শীতের একটু কম থাকলেও কিন্তু আজকে শীতটা অনুভূত হচ্ছে, এবং কিন্তু হালকা কুয়াশা কিন্তু মানিকগঞ্জের সর্বত্রই দেখা যাচ্ছে। তবে একটি সুখবরও রয়েছে যে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের যে কয়েকটি ফেরি আছে, তার মধ্যে একটি ফেরি বিকল থাকার ফেরিটা বনলতা নামের যে টিসি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। তবে আজকে রাতের দিকে যদি ঘটনাটা বলি, তো রাতের দিকে কিন্তু আসলে এমনিতে ফেরি চলাচল ব্যাহত হয়, আবার তার মধ্যে ভরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই যে বনলতা নামে একটি ফেরি। তো সুখের কথা যেটা বলবো, কিন্তু সুখবর রয়েছে আসলে যারা আসলে আরিচান এবং কাদিরহাট নৌরুট দিয়ে চলাচল করে, আসলে 200 বছরের কিন্তু একটা ঐতিহ্যবাহী ঘাট হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে প্রথম ঘাট, এবং যে ঘাটটি আসলে সবচেয়ে নাম করা ঘাট, সেটা হচ্ছে
আরিচা কাদিরহাট এবং আরিচা যে দৌলতদিয়া ঘাটটা ছিল, এখন কিন্তু সেটা 2002 সালে, যদি আপনাকে বলি 2002 সালে সেই ঘাটটি আসলে বন্ধ হয়ে যায়। এটা আসলে যখন 2000 সালে বা তার আগে যখন যমুনা সেতুটা চালু হয়, তখন কিন্তু এই ঘাটটি আসলে আরিচা ঘাটটি নাব্যতা সংকটের কারণে কর্তৃপক্ষ বন্ধ করে দেয় এবং 2002 সালে পাটুরিয়া দৌলতদিয়া রোডটা আবার নতুন করে চালু করে কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে কিন্তু ওটা আবার নতুন করে কিন্তু আসলে কাদিরহাট আরিচা, পাবনার কাদিরহাট এবং আরিচার যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু আবার চালু করতে যাচ্ছে। তবে কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে সেটা 18 থেকে 20 তারিখের ভিতরে চলতি মাসে সেটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাত্র 4টি বা 2টি ফেরিতে এটা আপাতত এই রোডটি চালু করা হবে। তবে এটা নাব্যতা সংকট দূর করার জন্য সেখানে কিন্তু ড্রেজিং কাজ চলছে এবং 3 নাম্বার ঘাটের, আরিচার 3 নাম্বার ঘাটের যে 3 নাম্বার যে ঘাটটি সেটা কিন্তু আবার নতুন করে সেটা সংস্কার করা হচ্ছে। সবকিছু মিলিয়ে যে এতে যদি রোডটি চালু হয় তাহলে কিন্তু পাবনা, নাটোর, ঈশ্বরদী এইসব রোডের যে যাত্রী রয়েছে সেই যাত্রীরা কিন্তু কমপক্ষে এই নবীনগর থেকে যে যমুনা সেতু হয়ে যেতে যে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে এইসব জেলাবাসীর, সেক্ষেত্রে কিন্তু তাদের আসলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় কম লাগবে। এই যে 14 নটিক্যাল মাইল যেটা আরিচা থেকে যে কাদিরহাটের নদী রয়েছে সেই নদীতে কিন্তু আসলে ফেরি পারাপারের সময় লাগবে 40 থেকে আসলে 60 মিনিট। সেই 40 থেকে 60 মিনিট সময়ের মধ্যে কিন্তু 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আসলে সময়টা বেঁচে যাবে যে পাবনা, নাটোর, ঈশ্বরদী থেকে এই অঞ্চলের যে জেলাগুলো রয়েছে। তবে এই এলাকার মানুষ মানিকগঞ্জের আরিচা কেন্দ্রিক এবং পাবনার যারা কাদিরহাট এবং ঈশ্বরদী এসব অঞ্চলের মানুষ কিন্তু আসলে এই জায়গাগুলোতে যে একটা আবার চাঞ্চল্য, আবার মানুষের যে একটা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন এবং কিন্তু সময় কম লাগা, এসব কিন্তু তাদের মধ্যে একটি উৎসাহ বিরাজ করছে। অন্যদিকে কিন্তু আমি পাটুরিয়া দৌলতদিয়া রোডে আজকে এই মুহূর্তে যারা আসলে শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলেছি। শ্রমিকরা বলছে যে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, বারবারই বলা হয় বলে রাতের যে আমরা বিশ্রাম করতে পারি না, সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিশ্রামাগার তৈরি করে দেওয়ার কথা রয়েছে। কিন্তু সরকার কিন্তু এখনো কিন্তু মানিকগঞ্জের অংশের কথা বলতে পারি কোনো বিশ্রামাগার এখন পর্যন্ত তারা তৈরি করতে পারেনি এবং কি তারা কিন্তু রাতে কখনো ঘুমানো বা বিশ্রামাগার নেই। সেই ক্ষেত্রে কিন্তু রাতের যে দুর্ঘটনা হালকা কুয়াশার মধ্যে বা ঘন কুয়াশার মধ্যে যে দুর্ঘটনা ঘটে তার একটা অন্যতম কারণ কিন্তু রয়েছে আসলে চালকদের আসলে বিশ্রাম করে গাড়ি চালানো না থাকা। অন্যদিকে কিন্তু তারা বলছে যে এই শীতের ভিতরেই কিন্তু যদিও একটু কম শীত রয়েছে, এই শীতের ভিতরে কিন্তু এই চালকরা তাদের আসলে দেশের মানুষের জন্য চাহিদা মেটানোর জন্য তারা মালামাল সংগ্রহ থেকে কষ্ট করে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু সরকার তাদের কোনো মূল্যায়ন করা হয় না। অন্যদিকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডে যে কর্তৃপক্ষ তারা বলছেন যে আসলে তারা যে বিকল হবে এটা তারা মেরামতের জন্য চেষ্টা করছে। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া রোডে 16টি ফেরিতে চলাচল করছে। আর কমপক্ষে মানিকগঞ্জের দৌলতদিয়া ফেরিঘাট থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। উত্তরের জনপদে প্রথমবারের মতো চরাঞ্চলে পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো। দুর্গম চর আলোকিত করতে নদ নদীর তলদেশ দিয়ে টানা হয়েছে সাবমেরিন কেবল। শত বছরের দুঃখ মুছে ফেলে এবার বিদ্যুৎ নিয়ে কৃষি আর জীবনমানে আমূল পরিবর্তনের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের মানুষ। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বিশাল আকার প্রস্থের ব্রহ্মপুত্র নদ, কোথাও ক্যানেল, আবার কোথাও কোথাও জেগে উঠেছে বালুচর। দুর্গম বালুচরে বিদ্যুৎ পৌঁছাতে ইতোমধ্যে নদের তলদেশ দিয়ে সাবমেরিন কেবল টানার কাজ প্রায় শেষ।
ফুলছড়ি উপজেলার বাজে ফুলছড়ি ও গলনারচরে চলছে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের কাজ। বেশ কয়েকটি চরাঞ্চলে বিদ্যুতের খুঁটি ও তার টানার কাজও প্রায় শেষের দিকে। আনুষঙ্গিক সব কাজ দ্রুত গতিতে শেষ হলেও সংশ্লিষ্টরা বলছেন, বালুচরে বিদ্যুৎ সরবরাহের এই প্রকল্পে ভারী যন্ত্রপাতি পরিবহনে বাধা ব্রহ্মপুত্র নদে নাব্য সংকট। অলরেডি খুঁটি বসানো শেষ, এখন তার বা অন্যান্য সামগ্রী দেওয়ার পরই অনেকটা এগিয়ে যাবো আর কি। বড় ট্রান্সফরমার যেটা একটার ওজন প্রায় 15 থেকে 20 টন, সেগুলো কিভাবে আনবো এটা এখনো আমাদের মাথায় কাজ করতেছে না। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করে হেলিকপ্টারের মাধ্যমে যদি ট্রান্সফরমার ক্যারিং করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়িত হলে 2 উপকেন্দ্র থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গাইবান্ধার 3 উপজেলার চরাঞ্চলে 30,000 পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। আবাদ বসত ভালো করে করতে পারবো, ছেলে মেয়ে মানুষ করতে পারবো, যে কোনো কারখানা হইতে পারে। কারেন্টটা যদি আসে তাহলে আর কি অল্প খরচে আর কি আমরা শেষ করা হবো। আগামী মার্চের মধ্যে চরের ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলে উঠবে এমন প্রত্যাশা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, বিদ্যুৎ পৌঁছালে অনেকাংশে ঘুচবে চর সমতলের বৈষম্য। আমরা আশা রাখি যে মার্চের মধ্যে আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পারবো। জীবনযাত্রার মান বাড়বে, শিক্ষার মান বাড়বে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এক্সপানশন ডিএনই নামের এই বিদ্যুৎ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 120 কোটি টাকা। প্রকল্পের প্রায় 60% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় উত্তরের জনপদে বেড়েছে শীতের প্রকোপ। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বকুল, মনামি, আপনি যেমনটি বলছিলেন যে উত্তরে যে জেলা ঠাকুরগাঁয়ে কিন্তু ঠিক তেমনভাবেই এই শীতের প্রকোপটা কিন্তু চলছে। তো আমরা যেটা লক্ষ্য করছি এবং আপনার উদ্দেশ্যে দর্শকদের জানাতে চাই যে আজকে গত 2 দিন ধরে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি তা হচ্ছে যে শীতের যে প্রকোপ তা কিন্তু কিছুটা বেড়েছে। তবে কয়েকদিন আগে শীতের উষ্ণতা কিছুটা কম ছিল, সেই কারণে আমরা আজকে যেটি লক্ষ্য করছি যে সকাল থেকে ঘন কুয়াশা এবং হিম বাতাস কিন্তু বইছে। তো এই কারণে সাধারণ মানুষের যে চলাফেরা, সাধারণ মানুষের যে বিপর্যস্ত পরিস্থিতি, তা যদি আমরা সেইভাবে না বলি তারপরেও আমরা বলতে পারি যে সাধারণ মানুষের যে দুর্ভোগ তা কিন্তু সত্যিকার অর্থেই দুর্ভোগের মধ্যে পড়েছে। তো এই অবস্থাতে যারা ছিন্নমূল মানুষ আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়ছে। অনেকে শীত বস্ত্রের অভাবের কথা জানিয়েছেন আমাদেরকে। আমরা কথা বলেছি যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, তাদের সাথে তারা যেই জিনিসটি জানিয়েছেন যে এই শীতকালীন সময়ে উত্তরের যেই জেলা ঠাকুরগাঁও, এই ঠাকুরগাঁও অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয়। কারণ হচ্ছে তারা কাজের সন্ধানে শহরে বের হয়, তারপরেও কিন্তু কাজ না পেয়ে অনেকে বাসায় ফিরে যায়। তো এই অবস্থাতে আমরা কথা বলেছিলাম যে ঘন কুয়াশা যেভাবে লক্ষ্য করছি, এই অবস্থাতে কথা বলেছি আমরা যানবাহন যারা চালক রয়েছে, যারা শ্রমিক রয়েছে, তাদের সাথে। তারা যেই জিনিসটি আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে দূরপাল্লার যেই যাত্রীবাহী বাসগুলো রয়েছে, সেই যাত্রীবাহী বাসগুলো সারা রাত কিন্তু এই সড়কে চলাচল করে। এই অবস্থাতে যেখানে ঢাকা থেকে ঠাকুরগাঁও পৌঁছাতে সময় লাগতো 10 থেকে 12 ঘন্টা, এখন কিন্তু তা বেড়ে সময় লাগছে 10 থেকে 16-17 ঘন্টা পর্যন্ত। তার কারণ হিসাবে তারা যেটি উল্লেখ করেছেন, তারা বলছেন যে কিছু দূর গিয়ে আবার দেখা যাচ্ছে ঘন কুয়াশা, সেই কারণে কিন্তু গাড়ির যে গতি তা কিন্তু একভাবে চালানো যাচ্ছে না। তারা ধীরে ধীরে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তারা কিন্তু গাড়ি ধীরে ধীরে চালিয়ে নিয়ে আসছেন। তো এই পরিস্থিতিতে আমরা একজন পথচারীর সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো আমরা যে আসলে ঠাকুরগাঁয়ের যে শীতের পরিস্থিতি, এই শীতের পরিস্থিতি আসলে কেমন এবং এই অবস্থাতে মানুষের কষ্টটা কি হয়, এটা একটু যদি আপনি বলেন। আসলে আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা কয়েকদিন তেমন কোনো শীত ছিল না,
তবে গেল 2 দিন থেকে সন্ধ্যা থেকে ঠিক সকাল অবধি খুব ঠান্ডা আর হিমেল বাতাস এবং কুয়াশা রয়েছে। সেই কুয়াশায় আমাদের মতো জনসাধারণের এবং যারা খেটে খাওয়া মানুষ, যারা সাধারণত দোকান করে শ্রমজীবী মানুষ, তাদের জন্য খুব কষ্টকর হয়ে উঠেছে। কারণ আসলে এত সকালে কুয়াশার মধ্যে তারা দোকান খুলে কাস্টমার পাচ্ছে না। হ্যাঁ, তেমনি অনেক পথচারী যারা রয়েছে তাদেরও খুব কষ্ট হচ্ছে এই কুয়াশার মধ্যে এবং এই ঠান্ডার জন্য, হিমেল বাতাস, যেটা আমাদের জন্য আসলে খুবই একটি কষ্টদায়ক জিনিস। আর বিশেষ করে আমাদের মতো যারা গরিব এবং শ্রমিক মানুষ, তাদের জন্য তো বেশি কষ্টকর অবশ্যই। তার কারণ হচ্ছে আমাদের অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে একজন পথচারী তিনি জানাচ্ছিলেন আমাদেরকে যে এই দুর্ভোগের কথা। তো আমরা বলতে পারি যে এই অঞ্চলে যখন শীত অনুভূত হয়, যে শীতের যেই প্রকোপটা পড়ে এই মৌসুমে, তখন কিন্তু সাধারণ মানুষের কিন্তু সত্যিকার অর্থে দুর্ভোগটা বেড়ে যায়। তবে গেল বছরের তুলনায় এই বছর কিন্তু শীতের যেই কনকনে যে অনুভূত, তা কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না। তবে আবহাওয়া অফিসের যে পূর্বাভাস ছিল যে 12 তারিখ থেকে নতুন করে আবার শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে উত্তরের জেলাগুলোতে, ঠিক তেমনটা কিন্তু আমরা গত 2 দিন ধরে লক্ষ্য করছি। কারণ হচ্ছে গত 2 দিন ধরেই ঘন কুয়াশা এবং হিম বাতাস কিন্তু বইছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের যে উত্তাপটাও কিন্তু আমরা লক্ষ্য করছি যে কারণ উত্তাপ থাকার কারণে শীতের যে তীব্রতা তা কিন্তু দিনের বেলা অনেকটাই কম অনুভূত হচ্ছে। তো এই অবস্থাতে সকালে এবং সন্ধ্যার পর থেকে যেভাবে শীতটা অনুভূত হয়, এই সময়টাতে সাধারণ মানুষের কষ্টটা কিন্তু বেড়ে যায়। আমরা লক্ষ্য করেছি যারা রেল লাইনের প্ল্যাটফর্মে পড়ে থাকে, যারা শ্রমজীবী মানুষ, যারা পেটের দায়ে প্রতিনিয়ত কাজের সন্ধানে বের হয়, তাদের কিন্তু সত্যিকার অর্থে দুর্ভোগটা অনেক বেশি। কারণ তারা এই প্রতিদিন শ্রমের যেই মজুরি তা কিন্তু নিয়ে বাসায় পৌঁছাবে, তারপরে কিন্তু তাদের যে পরিবার পরিজন নিয়ে যেই পেটের আহার তা কিন্তু তারা জোগাড় করেন। তো এই অবস্থাতে তাদের কষ্টটা অনেক বেশি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা যে জিনিসটি জানিয়েছেন যে একটি মানুষও যেন শীত বস্ত্রের অভাবে তারা কষ্ট না পায়, সে কারণে তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। আমরা কথা বলেছি স্বাস্থ্য বিভাগের সাথে, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এই সময়টাতে রোগীর যে চাপ তা কিন্তু বেড়ে যায়। কারণ এই সময়ে শিশু এবং বয়োবৃদ্ধরা যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি রোগাক্রান্ত হয়। তো এই ছিল ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি নিয়ে। ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শীতার্ত মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। দীর্ঘ ৩৫ বছর পর অবৈধ রিকশা অনুমোদন দিতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রিকশাসহ মোট ৬ ধরনের অযান্ত্রিক যানবাহনকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। তবে শুধু নিবন্ধনেই সমাধান নয়, ঢাকা শহরের চাহিদার অতিরিক্ত রিকশা অনুমোদন না দেওয়ার পরামর্শ নগরবিদদের। রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে প্রায় ৩ যুগ পর অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন দিতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, ঘোড়ার গাড়ি সহ ৬ ধরনের অযান্ত্রিক যানবাহনকে দেয়া হচ্ছে চলাচলের বৈধতা। মাত্র ১১০০ টাকায় ১ বছরের জন্য লাইসেন্স পাওয়ায় খুশি চালকরাও। বৈধ হবার প্রক্রিয়া ৩ যুগ বন্ধ থাকায় পুলিশ ও প্রভাবশালীদের হয়রানি, চাঁদাবাজির শিকার হতে হয়েছে বলে অভিযোগ অযান্ত্রিক যানবাহনের চালকদের। আমগো গরিবের লেগে এটাই লাভ, পুলিশে জ্বালাইতো এটা করতো ওইটা করতো, এখন আর এটা হবে না। ১০০ টাকা হলো মানে ফর্ম ফি নিচ্ছে, আর ১০০০ টাকা লোক বাৎসরিক চার্জ নিচ্ছে, মোট ১১০০ টাকা নিচ্ছে। নিজ কার্যালয়ের দক্ষিণ পাশে নতুন একটি রিকশায় চড়ে রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। সকলকেই আমরা এই নিবন্ধনের আওতায় আনছি। এর বাইরে যারা এখন আবেদন করেননি, যারা নিবন্ধনের আওতায় আসেননি, তারা কিন্তু অবৈধ হিসেবে পরিগণিত হবে। তবে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধনের পাশাপাশি অঞ্চলের আয়তন ভেদে রিকশার সংখ্যা ঠিক করে বাকিগুলোকে ঢাকার বাইরে প্রেরণের পরামর্শ নগরবিদদের। এই বৈধতার মধ্যে দিয়ে যদি
মহাসড়ককে রিক্সামুক্ত করে আরও গবেষণালব্ধ প্রক্রিয়ায় রিক্সাকে নিয়ন্ত্রিত চলাচলের মধ্যে রাখা যায়, অবশ্যই আমরা মহানগরীকে আর উন্নততর জায়গায় নিতে পারি। এখন পর্যন্ত 2,12,000 অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের আবেদন করেছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের পাল্টাপাল্টি বক্তব্যে প্রমাণিত হয়েছে দুর্নীতি সব জায়গায় চেপে বসেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সরকার সরাসরি না কিনে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়েছে দুর্নীতির জন্যই। সরকারি সুবিধাভোগী পদবীধারীকে মধ্যস্বত্বভোগী নিয়োগ দিয়ে নীতিগতভাবে শুধু নয়, আইনগতভাবে এটা আপনার অত্যন্ত অপরাধমূলক একটা কাজ হয়েছে। একজন বর্তমান মেয়র আর একজন সাবেক মেয়র। বর্তমান মেয়র অভিযোগ করছেন যে সাবেক মেয়র এই দুর্নীতি করেছেন। বর্তমান সরকারের এবং বর্তমান অবস্থার যে দুর্নীতির যে চিত্র, সামগ্রিকভাবে যে সর্বগ্রাসী চিত্র, সেটাই প্রকাশিত হয়েছে। ভোরের সময় আরও থাকছে, বার্ড ফ্লু আতঙ্কে ভারত জুড়ে পোলট্রি খাতে চরম ধস, মাথায় হাত ব্যবসায়ীদের, সব ধরনের পাখি আমদানি নিষিদ্ধ। অবন্টিত লভ্যাংশ হিসেবে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে প্রায় 21,000 কোটি টাকা অলস পড়ে আছে। এই অর্থে বিনিয়োগকারীদের সুরক্ষা ও বাজার উন্নয়নে একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বিএসইসি। নিজস্ব এ তহবিলের শক্তিতে পুঁজিবাজারে আস্থা বাড়বে বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারীরা। সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের অনিয়ম রোধ করে লভ্যাংশ আদায়ে সতর্ক থাকতে হবে বিএসইসিকে। হরিপদ সাহার রিপোর্ট। দেশের পুঁজিবাজারে অস্বাভাবিক ধস সামাল দিতে বিভিন্ন সময় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে সরকারি তহবিল যোগান দিতে হয়েছে। বাংলাদেশ ব্যাংকও নীতি সহায়তায় চেষ্টা করেছে পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্প্রসারণে। তাদের এই প্রচেষ্টা কতটা কার্যকর ছিল সে প্রশ্ন থেকেই গেছে। এই অবস্থায় খোদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাছে অবন্টিত নগদ ও বোনাস শেয়ার হিসেবে থাকা লভ্যাংশ নিয়ে বড় অঙ্কের একটি তহবিল গঠন করতে যাচ্ছে। এই টাকাটি ব্যবহার করাটা যে প্রতিষ্ঠান এটিকে বন্টনযোগ্য করে নির্ধারিত হয়েছে তার কিন্তু নয়। তাহলে আমরা এটাকে কিভাবে আরও কার্যকর অবস্থায় নিয়ে আসতে পারি সেটির একটি ধারণা থেকে এই জিনিসটি হয়েছে। তো সেটার জন্য আমরা একটি ইনভেস্টার্স প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড এরকম একটা তৈরি করছি আমরা। এ তহবিল পুঁজিবাজার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ বিনিয়োগকারীরা। অনেকে মারা গেছে, অনেকে জানেই না আসলে পাইছে কিনা, শেয়ার মার্কেট শেয়ার বিক্রি করে চলে গেছে, পরবর্তীতে হয়তো ওইগুলো নিয়ে বিভিন্ন কোম্পানির কাছে রয়ে গেছে, ওই টাকাগুলো হয়তো জমা করে 17-18 কোটি টাকা রয়ে গেছে। সাপোর্ট দেওয়ার জন্য যদি এই ফান্ডটা আমাদের এই মার্কেটে কাজ করে তাহলে অবশ্যই আরেকটা বড় একটা সাপোর্ট এই বাংলাদেশের পুঁজিবাজার পাবে। এই উদ্যোগের বাস্তবায়ন চ্যালেঞ্জিং উল্লেখ করে ডিবিএর সাবেক সভাপতি বলছেন, বিএসইসিকে সার্বিক বিষয়ে পর্যালোচনা করতে হবে গভীরভাবে। অনেক কোম্পানি আছে যারা হয়তো দাঁড় করায় দিবে যে এইটা, এই যে বিনিয়োগকারী পাইছি, ইনভেস্টর পাইছি, সো ওই টাকাটা ওনারা ওইভাবে বের করে নিতে পারে। এই চ্যালেঞ্জটা কিন্তু সামনে আসবে এবং যে ডেভেলপমেন্ট কাজ করবেন এবং পরবর্তীতে যদি সে এসে ক্লেম করে, সেই ক্লেমটা সেটেল করবেন কিভাবে। কারো টাকা অবন্টিত থাকলে সেটি ফান্ডে আসলে ফান্ড এটার কিন্তু চিরস্থায়ী মালিক নয় বা কখনোই মালিক নয়। এটি ফান্ড প্রমাণ সাপেক্ষে যে মুহূর্তেই প্রমাণিত হবে যে সে ওইটির মালিক, তৎক্ষণাৎ তাকে ফিরিয়ে দেওয়া হয়। পুঁজিবাজার উন্নয়নে গঠিত এ তহবিল পরিচালনায় বিএসইসি, ডিএসসি, সিএসসি, সিডিবিএল এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি সিসিবিএল এর প্রতিনিধি থাকবে বলে জানা গেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 2 বছর বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে চাল আমদানি। সময় মতো চাল বাজারজাত করতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করছে পানামা কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের তথ্য, ছবিতে রিপোর্ট। দেশের কৃষকদের কথা চিন্তা করে 2 বছর আগে ভারত থেকে চাল আমদানি বন্ধ করে দেয় সরকার। তবে সম্প্রতি দেশের চালের বাজারে অস্থিরতা শুরু হলে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে শনিবার বিকেল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে চাল আমদানি। চাল আমদানি শুরু হওয়ায় বন্দরের শ্রমিকদের মাঝে ফিরেছে কর্মপ্রাণ চঞ্চলতা। এই যে চাল আসলে আমরা খুব নিয়ে পরিবার নিয়ে খুব শান্তিমতো করে খেতে পারবো। 2 বছর পর চাল পোর্টে ঢুকতেছে, পাটিপত্র জমজমাট হবে, কাজ কাম শুরু হয়ে যাবে। কাজ কাম কম ছিল, এই জন্য চলাফেরা আমাদের সমস্যা ছিল। চালের কাজ হওয়াতে আমরা অনেক খুশি।
আমদানি বাড়লে বাজারে চালের দাম কমে আসবে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠানের এই প্রতিনিধি। $356 করে আমদানি প্রতি মেট্রিক টন করে এই চাল ইম্পোর্ট করেছেন এবং কাস্টমসের কার্যক্রম শেষে চাল বাজারে ছাড় করবে। আমদানিকারকরা যাতে দ্রুত চাল বাজারজাত করতে পারে সেজন্য সব ধরনের সহযোগিতার কথা জানান পানামা পোর্টের এই কর্মকর্তা। চাল ঢোকার সাথে সাথে পানামা কর্তৃপক্ষ দ্রুততার সাথে খালাস করে বাজারজাত যাতে করা যায় সেই ব্যবস্থা তারা গ্রহণ করেছে। প্রতি মেট্রিক টন চাল $365 আমদানি করা হচ্ছে। প্রথম দিন ভারতীয় 3টি ট্রাকে 112 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি। চাল আমদানির প্রক্রিয়া শুরু হওয়ায় দিনাজপুরের আড়তে চালের দাম প্রতি বস্তায় কমেছে 100 থেকে 150 টাকা। মিল এবং আড়তে মোটা চালের দাম কমলেও খুচরা বাজারে খুব একটা প্রভাব পড়েনি। আড়তদাররা বলছেন দাম কমতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে সরকারি পর্যায়ে চাল আমদানিকে স্বাগত জানালেও বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে কৃষক এবং মিলাররা বলে দাবি চালকল মালিক গ্রুপের। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সরকার চাল আমদানিতে বেসরকারি পর্যায়ে শুল্ক 62 থেকে কমিয়ে শতকরা 15% করেছে। হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে চাল আমদানি। মিলগেটে চালের দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার বাহাদুর বাজারের আড়তগুলোতে 50 কেজির বস্তায় কমেছে 100 থেকে 150 টাকা। কেজিতে 1 টাকা করে কম চলে আসছে আর কি। হ্যাঁ, এইভাবে চললে মনে করেন যে আমরা সাধারণ মানুষ ভালো থাকবো আর কি। কেজিতে 1 টাকা 8 আনা কমছে, কিন্তু আরেকটু কমলে আমাদের গরিব মানুষের জন্য একটু ভালো হইতো। পাইকার ও আড়তদাররা বলছেন আমদানিকৃত চাল বাজারে ঢুকলে খুচরা বাজারে দাম কমবে। যখন দাম ঊর্ধ্বগতিতে ছিল তখন মিলাদের কাছে আমরা চাল চাইলে বহু অজুহাতে তারা চাল আমাদেরকে ডেলিভারি দিতে বিলম্ব করতো। চাল আমদানি পদক্ষেপটা যদি আরও 10 দিন আগে নিত অনেক অনেক ভালো হতো। বাজারে কিন্তু এখন চাল ঢুকেনি, বাজারে চাল না ঢুকাতে আমরা কম দামে বেচতে পারতেছি না। বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে কৃষক এবং মিলাররা, এমন দাবি চালকল মালিক গ্রুপের নেতার। মিল মালিকদের তরফ থেকে সরকারের কাছে প্রথমে যে প্রস্তাবনা ছিল সেটি ছিল যে আমাদের ঘাটতি যতটুকু আছে সেটি যেন সরকার টু সরকার পর্যায়ে আমদানি করা হয়, যাতে করে কৃষক তার ধানের দামটি পায় এবং মিল মালিকরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। জেলার হিলি স্থলবন্দর দিয়ে 10টি বেসরকারি প্রতিষ্ঠান 1,05,000 মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির বরাদ্দ পেয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। রাজশাহীর খড়খড়ি বাইপাস পাইকারি বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ভোরের আলো ফোটার পর থেকেই হরেক রকম সবজি নিয়ে জড়ো হতে থাকে কৃষকেরা এই খড়খড়ি বাইপাস হাটে, এবং এখানে পাইকারি দরে তারা সবজি কেনাবেচা করে। এখান থেকে বিভিন্ন ধরনের সবজি কিনে নিয়ে যে স্থানীয় যে বিক্রেতারা আছে তারা তাদের যে চাহিদা প্রতিদিনের সেটি কিন্তু এখান থেকে এই সবজি নিয়ে সেগুলো পূরণ করে থাকে। আমরা সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খড়খড়ি বাইপাস যে বাজার, সেই বাজার থেকে আপনারা দেখছেন যে এখানে আসলে সকাল থেকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে কিন্তু জড়ো হয়েছেন এবং ধীরে ধীরে এই সবজিগুলো তারা বিক্রি করছেন, যেটি পাইকারি দরে প্রতিদিনই কিন্তু বিক্রি হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলকা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁধাকপি, বেগুন সহ হরেক রকমের সবজি কিন্তু এখানে আছে। আমরা যেটি কথা বলে ব্যবসায়ীদের সাথে জেনেছি যে আজকের বাজারে যে মূলা সেটি কিন্তু বিক্রি হচ্ছে একেবারে খুবই কম মূল্যে, যেটি 5 টাকা কেজি দরে পাইকারি রেট এটি। এবং পাশাপাশি আমরা দেখছি আরও হরেক রকমের সবজি এখানে কিন্তু আছে। আমরা মূলার পাশাপাশি বেগুন দেখছি, বেগুন যেটি আজকের বাজারে সর্বোচ্চ 20 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে, এবং টমেটো সেটি দেখছি যে আজকের বাজারে বিক্রি হচ্ছে 25 টাকা পাইকারি দরে। আপনারা কলা দেখছেন, পাশাপাশি মিষ্টি কুমড়া দেখছেন। আজকের বাজারে মিষ্টি কুমড়া সেটি বিক্রি হচ্ছে মাত্র 16 টাকা কেজি দরে। এই হাটে মূলত যেসব সবজি ওঠে সেগুলো আশেপাশের বিভিন্ন যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতেই সেসব পণ্য আবাদ করা হয়ে থাকে। পাশাপাশি শহর এলাকার মধ্যেও বেশ কিছু সবজি কিন্তু এখানে আবাদ হয়, পরবর্তীতে সেগুলো পরিপক্ত হলে সেগুলো কিন্তু বাজারে তোলা হয়। আপনারা দেখছেন কদু এখানে দেখতে পাচ্ছেন, সেটি আসলে আজকের বাজারে এটি পিস হিসেবে বিক্রি হচ্ছে
6 টাকা বা 5 টাকা করে পিস বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম যারা বিক্রেতা আছেন, কৃষক আছেন, তারা যেটি বলছেন আসলে শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলোর আমদানি আসলে বাজারে বেড়ে গেছে, যে কারণে দাম কিন্তু কিছুটা কম, এমনটা আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে আসলে তারা সাশ্রয়ী মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের এগুলো পেয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু বেশ ভালোই লাগছে, এবং দাম কম থাকায় তাদের কিন্তু অনেকটাই এইসব কিনতে যে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না, এমনটাই আসলে তারা বলছেন। ক্ষুদ্র কিছু ব্যবসায়ী আছেন, তারা যেটি বলছেন যে তারা প্রতিদিনই কিন্তু এই বাজারে আসেন এবং তাদের প্রয়োজনীয় যেসব সবজি আছে সেগুলো এখান থেকে কিনে নিয়ে থাকেন। দেখছেন অনেক টমেটো এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো আসলে সবচেয়ে ভালো মানের যেটি সেটি 25 টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে ফুলকপিও দেখছিলেন, এই ফুলকপি কিন্তু আজকের যে বাজার সেটিতে 8 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু এটি কিন্তু মাসখানিকের একটু আগে আমরা যেটি দেখেছিলাম এই ফুলকপি 80 টাকা কেজি দরে কিন্তু এই বাজারেই বিক্রি হয়েছে। পাশাপাশি আমরা শিম দেখছি এবং সেটি কিন্তু আজকের যে বাজার দর সেটির বাজারে হচ্ছে 24 টাকা 25 টাকা কেজি দরে এটি বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন যে আসলে কৃষকরা বলছেন যে আসলে এই সময়টা এসে তারা কিন্তু তাদের যে পণ্য সেগুলো কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না, যে কারণে কিন্তু তারা বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এমনটাই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। স্থানীয় বেশ কিছু বিক্রেতা আছেন, তারা বলছেন যে প্রতিদিন তারা এখান থেকে আসলে বাজার করে নিয়ে যান এবং কিছুটা বেশি দামে স্থানীয় যে বাজারগুলো আছে রাজশাহীর, সেই স্থানীয় বাজারগুলোতে বিক্রি করে থাকেন। আপনারা দেখছেন গাজর, এই গাজর বিক্রি হচ্ছে আজকের বাজারে সর্বোচ্চ 30 টাকা পাইকারি কেজি দরে। পাশাপাশি আরও কিন্তু প্রচুর শাকসবজির আছে, সেই শাকসবজিগুলো কিন্তু 10 থেকে 15 টাকার মধ্যেই সবগুলো পাইকারি দরে বিক্রি হচ্ছে। আপনারা দেখছেন ওল, এভাবে কিন্তু আসলে পুরো বাজারটি কিন্তু ক্রেতা বিক্রেতার যে সমাগম সেটিতে কিন্তু মুখর হয়ে আছে। বিশেষ করে এখানকার যেসব সবজি আসলে দেখা যাচ্ছে তার বেশিরভাগই কিন্তু পবা, দুর্গাপুর এই উপজেলা থেকেই কিন্তু সেগুলো আসলে নিয়ে আসা হচ্ছে। আমরা আরও যেটি কথা বলেছি হাট ইজারাদারদের সাথে, হাট কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে আসলে প্রতিদিনই এই বাজার ভোরের আলো ফোটার পর থেকেই কিন্তু জমজমাট হতে শুরু করে এবং সেটি কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যেই এই বাজারটি পুরোপুরি দরে শেষ হয়ে যায়। কারণ যেহেতু এখান থেকে পণ্য নিয়ে স্থানীয় যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর চাহিদা পূরণ করা হয়, সেই জন্য একেবারে সকাল সকালই এই বাজার জমে ওঠে। সেটি কিন্তু প্রতিদিনেরই চিত্র এটি। এবং এখানে যে আসলে শুধু ব্যবসায়ীরাই আসেন তা নয়, এখানে অনেকে কিন্তু ক্রেতারাও কিন্তু এখানে সকালবেলা চলে আসেন এবং তারা কিন্তু একেবারে যে টাটকা সবজি, সেই টাটকা সবজি তারা এখান থেকে সংগ্রহ করে থাকেন। এবং আসলে এখানে আসার অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে আসলে এটা দাম কিন্তু অনেকটাই কম পান তারা, এই কারণে কিন্তু তারা এখানে চলে আসেন। এছাড়াও আমরা পেঁপে 20 টাকা, পেঁয়াজ 26 টাকা, মিষ্টি কুমড়া 16 টাকা, বাঁধাকপি 6 টাকা পিস দরে কিন্তু তারা আসলে বিক্রি করে রাখছেন। আমরা আসলে কৃষকরা বলছেন যেহেতু বাজারে এখন সরবরাহ বেশি আছে সেক্ষেত্রে দাম কিছুটা কম হবে, কিন্তু সরবরাহ যখন কমে যাবে তখন কিন্তু এই পণ্যের দামগুলো আবার অনেক বেশি চড়া হবে, এমনটাই আসলে কৃষকরা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি বাজার থেকে প্রতিদিন বাজারের চিত্র। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। রাজশাহীর খড়খড়ি বাইপাস পাইকারি বাজার থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। বহুদিন পর উচ্ছ্বাসে ভাসছে রংপুরের ক্রিকেট পাগল মানুষ। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো মেয়র কাপ টি-20 টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শুরু হলো আগামী কয়েকদিনের উন্মাদনা। তারিকুল ইসলামের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার।
ঘন কুয়াশা কিছুটা বিঘ্ন ঘটালেও 1 ঘন্টা পর উদ্বোধনী অনুষ্ঠানের বেলুন ঠিকই উড়েছে আকাশে। বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, মহানগর পুলিশের কমিশনার সহ গণ্যমান্যদের সঙ্গে নিয়ে টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এটাদের মূলত দুইটা উদ্দেশ্য, একটা ক্রীড়া অঙ্গনটাকে উজ্জীবিত করা এবং প্রতিভাবান যারা খেলোয়াড় আছে রংপুরে আমাদের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় তাদেরকে একটু প্রমোট করা। রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন, আমরা এই নামের সার্থকতা চাই যে এই মাঠে সবসময় ক্রিকেট থাকবে, এই মাঠটা ক্রিকেটারদের জন্য হবে। করোনা সহ নানা কারণে বহুদিনের খরা ঘোচানো এই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেট গার্ডেনের দর্শকদের মধ্যে বিরাজ করছে আনন্দ, উদ্দীপনা। রংপুরের ইতিহাসে প্রথম এরকম একটা বড় টুর্নামেন্ট হচ্ছে যেখানে অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলতেছে। এরকম খেলা হলে আমাদের জন্য আরো সুযোগ তৈরি হবে। আমাদের দেশের বিভিন্ন কৃতি সব প্লেয়ারদের খেলা দেখতে পাচ্ছি, যার কারণে আমরা বেশ উদ্বুদ্ধ হচ্ছি। তাদেরকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, এতে আমাদের অনেক ভালো লাগতেছে। আর আমরা চাচ্ছি এরকম ঘন ঘন হোক খেলা। কুয়াশা বিঘ্নিত উদ্বোধনী ম্যাচে 2 ওভার কমিয়ে আনা হয়। খেলা গড়ায় 18 ওভারে। খেলায় টসে জিতে ফিল্ডিংয়ে নামে সোহাগ গাজীর টিম বেগম রোকেয়া পাইওনিয়ার। জুনায়েদ সিদ্দিকীর ঘাঘট গ্ল্যাডিয়েটর ব্যাটিংয়ে নেমে 18 ওভারে 8 উইকেটে সংগ্রহ করে 115 রান। জবাবে বেগম রোকেয়া পাইওনিয়ার্স 20 বল হাতে রেখেই জয় তুলে নেয়। 2 উইকেট ও 22 রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ হন রোকেয়ার সাব্বির। ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে অনেক ভালো লাগছে। আর এখানকার টুর্নামেন্টটা এরকম টুর্নামেন্ট মানে আমাদের দেশে খুব কম হয়। বিপিএল ছাড়া, বিসিবির খেলা ছাড়া, বিসিবির বাইরে এরকম টুর্নামেন্ট করছে, এটা খুবই ভালো হয়েছে। আমরা চেষ্টা করব এই জয়ের ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের ইনশাআল্লাহ বোলিং সাইড, ব্যাটিং সাইড, ফিল্ডিং সাইড আল্লাহর রহমতে ভালো আছে। দর্শক চাহিদা শুধু নয়, জাতীয় মানের ক্রিকেটার তৈরিতে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানায় আয়োজক রংপুর সিটি কর্পোরেশন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম দস্তপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা। ঐতিহ্যবাহী খেলাগুলো উপভোগে অসংখ্য দর্শকের সমাগম ঘটে। নতুন প্রজন্মের কাছে এসব খেলাধুলা পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দুপুর গড়িয়ে বিকেল, লাঠিয়ালরা জড়ো হলেন গ্রামের মাঠের প্রান্তে। চারদিকে শত শত দর্শকের সমাগম। না কোনো মাল্লা যুদ্ধ কিংবা দাঙ্গা নয়, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন এটি। এরপর শুরু হলো খেলা। নিজেদের কসরত দেখান লাঠিয়ালরা। লাঠির কাজের সাথে তাদের নৃত্যে মুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকরা। এরপর একে একে শুরু হয় আটার ভেতর গুপ্তধন খোঁজা, আগুন নিয়ে খেলা, পাখির ডাক এবং তৈলাক্ত কলা গাছ বেয়ে বেয়ে ওঠা। অন্য সব খেলার মাঝে সবচেয়ে বেশি নজর কেড়েছে তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা। দর্শকরা উপভোগ করেছেন প্রাণ ভরে। তাই তাদের দাবি প্রতি বছর এমন আয়োজন ধরে রাখা। আমরা চাই দেশের প্রত্যেকটি গ্রাম বাংলায় এই ঐতিহ্যবাহী আমরা হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে চাই। প্রতি বছর আমাদের গ্রামে খেলাধুলা হয়, আমরা খুব মজা পাই। আমি খেলা দেখার জন্য বিশেষ করে এখানে আসছি, শ্বশুর বাড়ি থেকে। এখানে যুব সমাজকে অনিষ্ট থেকে দূরে রাখা, গ্রাম বাংলার চিরাচরিত উৎসবগুলোর সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ বলছেন আয়োজকরা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাগুলো নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দেওয়ার জন্যই আজকের এই আমাদের আয়োজন। আগামীতে আবারও এই ধরনের খেলা আয়োজন করব বলে আমরা আশা রাখি। এই খেলাগুলোকে দেখার পর থেকে আমাকে অনুপ্রাণিত করেছে এবং এই ক্লাবকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। গ্রামীণ খেলাধুলা উপলক্ষে বসেছিল বিভিন্ন গ্রামীণ খাবারের মেলাও। এ সময় দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং খাবার সামগ্রী বিতরণ করেন জনতা ক্লাব কর্তৃপক্ষ। সময় সংবাদ, জয়পুরহাট। মুজিব শতবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় সম্পন্ন হয়েছে অনূর্ধ্ব 18 টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। করোনা মহামারীর মধ্যে খেলাধুলা সব বন্ধ ছিল। আয়োজকরা বলেন, ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাধুলা নিয়মিত আয়োজন করা হবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে অনূর্ধ্ব 18 টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা ভিজে স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রিকেট দল ও আলমডাঙ্গা উপজেলা ক্রিকেট দল। ফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল 5 উইকেটে চ্যাম্পিয়ন হয়। খেলা চলাকালে মাঠে এ সময় বিপুল পরিমাণ দর্শক উপস্থিত হন।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে আলমডাঙ্গা উপজেলা ক্রিকেট দল। নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 101 রান সংগ্রহ করে তারা। জবাবে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল 18 ওভার 1 বলে 5 উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায়। আলমডাঙ্গা উপজেলা দলের পক্ষে ছালছাবিল 53 রান সংগ্রহ করেন। ফাইনাল খেলায় 4 রানে 5 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সদর উপজেলা দলের জিলহাজ। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন সদর উপজেলা দলের এই খেলোয়াড়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করেছে এই ক্রিকেট টুর্নামেন্টের। করোনার মধ্যেও মাঠে খেলা হওয়ায় আনন্দিত দর্শক ও খেলোয়াড়রা। এরকম খেলা যদি তারা আরও আয়োজন করে তো আমাদের ক্রিকেটারদের জন্য অনেক সুবিধা হয়। প্রিয় চাঁদবানি মাঠে খেলা আয়োজন করার জন্য জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি। ঘরে বসে থাকতে থাকতে বোর ফিল করছিলাম, তো অনেকদিন পরে জেলা ক্রীড়া সংস্থা এই খেলাটি আয়োজন করেছে, এজন্য আমরা মাঠে আসতে পেরে অনেক আনন্দ বোধ করছি। আমরা এইভাবে খেলাগুলো অব্যাহত রাখতে পারি, আপনারা দোয়া করবেন। আমাদের সব প্লেয়ার ভালো খেলছে। আজকে ফাইনাল আমরা অনেক ভালো একটা ম্যাচ পারফর্ম দিছি। চুয়াডাঙ্গার ক্রিকেটাররা যেন জাতীয় দলে খেলতে পারে সেজন্য নিয়মিত অনুশীলন প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। চুয়াডাঙ্গা থেকে ক্রিকেটে সেইভাবে প্রতিনিধিত্ব করবে, জাতীয় দলের তারা খেলাধুলায় চান্স পাবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলেই সেই ডেডিকেশন নিয়ে যেন খেলাধুলায় অংশগ্রহণ করে প্র্যাকটিস অব্যাহত রাখে। মুজিব শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত টি-20 ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গার 4টি উপজেলা ক্রিকেট দল অংশগ্রহণ করে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মাদকাসক্ত শনাক্তে ময়মনসিংহে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ডোপ টেস্ট কার্যক্রম। গতকাল বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। প্রথম দিনে জয়নুল পার্কে 27 জনের ডোপ টেস্ট করা হয়। এদের মধ্যে 4 জনের পজিটিভ ধরা পড়ে। তাদেরকে 15 দিনের সময় দিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। আজ থেকে যাদের পজিটিভ আসবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানকালে জেলা প্রশাসক মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর কারামুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজংয়ে অসহায় 150 পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল দুপুরে মেদিনী মণ্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। একে একে 150 পরিবারের হাতে তুলে দেওয়া হয় কম্বল। এ সময় উপস্থিত ছিলেন 99 কম্পোজিট ব্রিগেড কমান্ডার মোহাম্মদ কামরুল হাসান, কমান্ডিং অফিসার মেজর মোহাম্মদ আরিফুর রহমান, ক্যাপ্টেন জাহিদ হাসান সহ সেনাবাহিনীর সদস্যরা। বিনামূল্যে কম্বল পেয়ে খুশি হতদরিদ্ররা। যশোরের ঝিকরগাছার সালমান সর্দার শখ থেকে এখন অর্নামেন্টাল ফিশ বা বাহারি রঙের মাছ চাষি। মাত্র 1500 টাকার মাছ দিয়ে শুরু করে গড়ে তুলেছেন প্রায় কোটি টাকার বাণিজ্যিক খামার। দেশের বিভিন্ন অঞ্চলের অ্যাকুরিয়ামের মাছের চাহিদা পূরণ করছেন তিনি। তার এই উদ্যোগে স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি তৈরি হয়েছে শতাধিক উদ্যোক্তা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। হ্যাচারি হাউসে স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে, ডুব দিচ্ছে বাহারি রঙের মাছ। লাল, কমলা, কালো, বাদামি, হলুদ, রূপালী রঙের মাছের ছড়াছড়ি। গোল্ডফিশ, কমেট, কৈকার্প, মিল্কি, সিল্কি, ব্ল্যাকমোর, রেড কাপ, মলি, গাপ্পি, বাটারফ্লাই, গোরামি, কৈকার্প, ফাইটার, অ্যাঞ্জেল প্রভৃতি বর্ণিল মাছ দেখলে চোখ জুড়িয়ে যায়। অ্যাকুরিয়ামের রঙিন মাছ চাষ হচ্ছে যশোরের ঝিকরগাছায় পানির হাউস ও পুকুরে। শখের বশে উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের তরুণ সালমান সর্দার বাড়ির অ্যাকুরিয়ামের জন্য 1500 টাকায় 60টি রঙিন মাছ কেনেন। মাছের পেটে ডিম আসায় তা ব্রিডিংয়ের উদ্যোগ নেন তিনি। প্রায় 2 বছরের ভিতরে 15টা পুকুরে আপনার অর্নামেন্টাল ফিশ চাষ করতেছি। টোটাল বাংলাদেশ আমরা মাছ সাপ্লাই দিচ্ছি, হোম ডেলিভারি সহ। সালমান রঙিন মাছের চাষ করে স্বাবলম্বী হওয়ায় গর্বিত তার পিতা। চাকরি বাদেই যে নিজের স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় তার একটা উদাহরণ হিসেবে আমার এই ছেলে এটা প্রতিষ্ঠিত করেছে। সালমান 20 বিঘা জমিতে 15টি পুকুরে চাষ করছেন রঙিন মাছ। 20টি লোকে আমাকে 300 টাকা করে আছে জনের দাম দেই, কিছু পারিশ্রমিক পাই যেটা দিয়ে আমাদের হাত খরচ চলে যায়। বিভিন্ন জেলার উদ্যোক্তারা সালমানের খামার থেকে মাছ সংগ্রহ করে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন। আমি আমার ছাদের উপরে 4 থেকে 5টা মানে আর কি হাউস বানাইছি। 3000 থেকে 4000 মতো বাচ্চা হয়েছে। তো 4000 মাছ আমি যদি 10 টাকা করেও বেশি তাহলে আপনার
40,000-এর মতো আসে। সালমান সর্দারের সংগ্রহে রয়েছে 50 লক্ষাধিক টাকা মূল্যের 52 প্রজাতির রঙিন মাছ। সময় সংবাদ, যশোর। হাওর নদ নদী ও জলাশয়ে পানি কমে আসায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর পাড়ের বালিখোলা পাইকারি বাজারে বেড়েছে মাছের সরবরাহ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর। ধন্যবাদ। আমি এখন আছি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিকলার যে পাইকারি মাছ বাজারে আছি। এখানে ধনু নদীর তীরে যে বাজারটি বালিকলা বাজার, এখানে এটি একটি পুরনো বাজার। 100 বছর ধরেই নদীর পাড়ে এই বাজারে মাছ কেনাবেচা হচ্ছে পাইকারি ধরে। তো আজকে আমরা সকাল থেকে যে বিভিন্ন এলাকা থেকে হাওরের কিশোরগঞ্জের বিভিন্ন হাওর এলাকা থেকে মুক্ত জলাশয় এবং নদীর যে মাছের ঘেরগুলো আছে সেখান থেকে এই বাজারে মাছ আসতে শুরু করেছে। আর আপনাকে যদি বলি যে এই বাজারের বিশেষত্ব হচ্ছে যে স্বাদু পানির যে মাছ, মিঠা পানির মাছ, যেটা ফরমালিন মুক্ত এবং খোলা পানিতে এই মাছগুলো চাষ হয়ে থাকে, যে কারণে এই মাছের কদর সবার কাছেই বেশি। এবং এই অন্যান্য বাজার থেকে এখানকার মাছের দামও একটু বেশি, কারণ এই বাজারের মাছের কাটতি বেশি। আর এখানে কিশোরগঞ্জের যে হাওড়াঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা সহ অন্যান্য হাওর থেকে এই বাজারে মাছ আসে। এবং এখন যে হাওরের বাজারগুলোতে সাধারণত পানি কমতে শুরু করেছে। আর পানি কমতে থাকায় মাছের সরবরাহ বেড়েছে। আর মাছের সরবরাহ বাড়ায় দামও অনেকটা কমেছে। তো এইখানকার যে পাইকাররা আছেন, যারা ব্যবসায়ীরা আছেন, যারা ক্রেতা বিক্রেতা আছেন, তারা যেটি বলছেন যে এই বাজারে চাহিদা বেশি থাকায় সবসময় ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এখানে আসেন আর মাছ কিনে কাপ্তান বাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। আর এই বালিকলা বাজারের এখানে 50টির মতো মাছের আড়ত আছে, যেগুলোতে মাছ কেনা বেচা হয়। ব্যবসায়ীরা যেটা বলছেন যে মাছের সরবরাহ বাড়ায় দাম অনেকটাই কমেছে এবং মাছের বেচা কিনাও বেড়েছে। তবে আজকে সকাল থেকে প্রচন্ড কুয়াশার কারণে, ঘন কুয়াশার কারণে মাছ আসতে দেরি হচ্ছে। তো আমরা দেখছি যে নৌকাগুলা নদীতে ভিড়ছে এবং সেখান থেকে এই বাজারে মাছ নিয়ে আসছে। আর আপনাকে যদি বলি যে এই বালিকলা বাজারটি, যেটি ধনু নদীর তীরে নদীর পাড়ে যে বাজারটি অবস্থিত, এক সময় এটি ছিল একটি দুর্গম এলাকা, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। বর্তমানে যে আমরা যে বাজারে আছি এটা কিন্তু হাওরের, আপনি জানেন যে হাওরের যে অলওয়েদার রুট, ইটনা, মিঠাবন, অষ্টগ্রাম যে পর্যটন এলাকা হিসেবে যেটি গড়ে উঠছে ধীরে ধীরে। আর এই বালিকলা একটি পর্যটন এরিয়া। এই বালিকলা হয়েই যে হাওরের অলওয়েদার রুটে যেতে হয়, যে কারণে অনেকেরই আমরা দেখেছি সকালে ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে এসেছে এই বাজার থেকে মাছ কেনার জন্য। আর অনেকেই যারা মৌসুমী ব্যবসায়ী এখান থেকে মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। তো সবকিছু মিলে যে এখানে মাছের বেচা বিক্রি আস্তে আস্তে বাড়ছে এবং ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে উঠেছে বালিকলা মাছ বাজার। আর এখান যে ব্যবসায়ীরা যারা আছেন মাছ কিনছেন এবং তারা যে বলছেন যে এখন থেকে আরো কয়েকদিন পরে, বিশেষ করে হাওরের যে আপনি জানেন যে হাওরের যে জলাশয়গুলো আছে এখানে মাছের অভয়ারণ্য গড়ে তোলা হয়, যেটি মাছের ঘের বলা হয়। পানি কমতে থাকায় সেই ঘেরগুলা থেকে মাছ বেশি আসছে, বড় মাছ ধরা পড়ছে, যে কারণে বাজারে মাছের যোগান বেড়েছে। আর এখানে রাস্তাঘাটের যে সংযোগ থাকায়, সহজ থাকায় সহজেই এখানতে ক্রেতার সংখ্যা বাড়ছে এবং তারা মাছ কিনে সরাসরি সড়ক পথেই ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোতে এই এবং এই যে 50টি আড়ত, এই 50টি আড়তে কম বেশি কোটি টাকার মতো মাছ কেনা বেচা। ব্যবসায়ীরা জানি এই বাজারে প্রস্তুতি থাকায়, মাছের স্বাদ বেশি থাকায় এবং টাটকা মাছ পাওয়া যাওয়ায় এখানকার মাছের সবসময়ই চাহিদা বেশি থাকে। আর যে কারণে দামও একটু অন্যান্য বাজার থেকে দামও একটু বেশি থাকে। তো এইখান থেকে সকাল থেকে যে ক্রেতা বিক্রেতারা আসছেন এবং আস্তে আস্তে বেচা কেনা বাড়ছে এবং কিছুক্ষণের মধ্যেই এই বাজারে ক্রেতা বিক্রেতার মুখর পদচারণায় জমে উঠবে এবং বেচা কেনা চলবে যে সকাল 9টা পর্যন্ত। এখানে যারা
এই বাজারকে কেন্দ্র করে যারা বালিখোলা বাজারের এই বেচাকেনাকে কেন্দ্র করে এখানে একটি কর্মসংস্থানেরও অবস্থা গড়ে উঠেছে। এখানকার শত শত মানুষ যারা এই বাজার কেন্দ্রিক মাছের ব্যবসাকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে। অনেকেই আমরা দেখেছি যে নদীতে, পার্শ্ববর্তী নদীতে যে নৌকা মাছ নিয়ে আসছে এবং নৌকা থেকে মাছ নামিয়ে আনা হচ্ছে বাজারে এবং প্রস্তুত করা হচ্ছে প্রতিটি আড়তের সামনে। আস্তে আস্তে যে এইখানকার স্থানীয় যারা আছেন তারা মূলত এই ব্যবসাটার সাথে জড়িত এবং নৌকা থেকে যারা মাছ নামিয়ে আসেন তারা শ্রম দিয়ে থাকেন এবং প্রতিদিনকার এইভাবে তারা জীবিকা নির্বাহ করেন। আর এখানে যে দেশি প্রজাতির যে মাছ আছে রুই, কাতল, মৃগেল দিয়ে থাকেন এবং প্রতিদিনকার এইভাবে তারা জীবিকা নির্বাহ করেন। আর এখানে যে দেশি প্রজাতির যে মাছ আছে রুই, কাতল, মৃগেল, বাইম, আইড় সহ, বোয়াল সহ অন্যান্য যে মাছ আছে এইগুলো মাছ আস্তে আস্তে আসতে শুরু করেছে। এবং সবশেষে যেটুকু আমরা বলতে পারি যে বালিখোলা যা কিশোরগঞ্জের যেটা হাওরের গেটওয়ে বলা হয়, সেই হাওরের গেটওয়ে, হাওরের প্রবেশদ্বার সেই বালিখোলা বাজারে মাছের সরবরাহ বেড়েছে এবং বেচাকেনা চলছে। তো এই ছিল আমার কাছে বালিখোলা পাইকারি বাজার থেকে সবশেষ। কিশোরগঞ্জের বালিখোলা পাইকারি বাজার থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী নূর মোহাম্মদ। নৌপথে চাঁদাবাজি বন্ধ না হলে দেশব্যাপী নৌ রুটে ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দিয়েছেন পণ্যবাহী জাহাজ মালিকরা। গতকাল সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি দেন। এ সময় তারা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সিরিয়াল ছাড়া অবৈধ বাল্কহেড দিয়ে মালামাল আনলোড বন্ধেরও দাবি জানান। প্রতিটি ঘাটে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ইন্সপেক্টরগণ, বিআইডব্লিউটি এর ইন্সপেক্টরগণ, নৌ পুলিশ, কোস্টগার্ডের সদস্যবৃন্দদের প্রতি ট্রিপে চাঁদা দিতে হচ্ছে। চট্টগ্রাম বন্দর ও মংলা বন্দরে অবৈধ চলাচল, বাল্কহেড চলাচল বন্ধ করতে হবে। ডাব্লিউটিসির বাইরে সিরিয়ালবিহীন জাহাজ চলাচল করতে বন্ধ করতে হবে। পথে পথে নৌ পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তর কর্তৃক চাঁদাবাজি বন্ধ করতে হবে। যদি একটি সম্মানজনক সমাধান না করেন, অন্যথায় বেঁচে থাকার তাগিদে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের পথ বেছে নিতে আমরা বাধ্য হব। আবারও দেশের বাইরের খবর। কুয়েতে ব্যবসা প্রতিষ্ঠানের মন্দাভাব এখনও কাটেনি। সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলেও মহামারী করোনার কারণে বাড়েনি ক্রেতা সমাগম। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতের ফোরানিয়া আরবিদ মার্কেটটি মহিলাদের পোশাক বিক্রির জন্য প্রসিদ্ধ। এখানকার বেশিরভাগ ক্রেতাই স্থানীয় নাগরিক। এছাড়া সৌদি, দুবাই, বাহরাইন থেকেও নারীরা এই বাজারে কেনাকাটা করতে আসেন। তবে দীর্ঘ 10 মাস মহামারীর কারণে ক্রেতাশূন্য বাজারগুলো, নেই চিরচেনা ভিড়। বেচাকেনা আশানুরূপ না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কুয়েত সরকার ঘোষিত 5ম ধাপের মধ্যে 4র্থ ধাপের কার্যক্রম শুরু হলেও ব্যবসায়ীরা তাদের বেচাকেনায় মন্দাভাব কাটেনি বলে ক্ষোভ প্রকাশ করেন। ইমারাত, সৌদি, দুবাই সবাই থেকে আসি আমাদের এখানে মার্কেটিং করে। তো এই বাইরের কাস্টমারগুলো না আসাতে আমরা অনেক আরো টানাকিসাতে আছি। বিশ্বব্যাপী যে মহামারী দেখা দিয়েছে আমাদের কুয়েতেও দেখা দিয়েছে। আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই ক্ষতিগ্রস্ত থেকে ইনশাল্লাহ আমরা আবার ফিরে দাঁড়াবো। এছাড়া প্রতি মাসের দোকান ভাড়া সহ কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন তারা। আবার অনেকে নিজেদের প্রতিষ্ঠিত দোকান বিক্রি করে দেশে চলে যাচ্ছেন। এ অবস্থায় প্রবাসী ব্যবসায়ীরা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। সময় সংবাদ, কুয়েত। ইউরোপের অন্যান্য দেশের মতো সুইডেনেও টিকা কার্যক্রম চলছে। তবে আশঙ্কাজনক হারে এখনও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এবার বিশেষ করোনা মহামারী আইন পাশ হলো সংসদে। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। সুইডেন কোভিড-19 মোকাবেলায় বরাবরই ভিন্ন কৌশল অবলম্বন করে আসলেও করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় দেশটির সরকারকে। বড়দিন উপলক্ষে বিশেষ বিধিনিষেধ আরোপ করার পর এবার 10 জানুয়ারি থেকে পাশ হলো বিশেষ মহামারী আইন। 2021 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই আইন। এই বিশেষ আইনের ফলে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলো যে কোনো সময় লকডাউন করা সহ দোকান, রেস্টুরেন্ট, বার বন্ধ করে দেওয়া সহ জরিমানা করার ক্ষমতা পেল। বর্তমান করোনা পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত নিতে এখন আর সংসদের দিকে তাকিয়ে থাকতে হবে না। এটি নিঃসন্দেহে
অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ পার্লামেন্ট। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। পুরো বিশ্ব লকডাউনের মতো অবস্থা ছিল, সেখানে সুইডেন একমাত্র দেশ যেখানে লকডাউনের কথা চিন্তা করা হয়নি। এজন্য আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছি তারাও খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করতাম। তো এখন দেরিতে হলো, আমরা সুইডিশ গভর্নমেন্টকে সাধুবাদ জানাচ্ছি। এদিকে সুইডেনে শুরু থেকে মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা না থাকলেও এবার ব্যস্ত সময়গুলোতে গণপরিবহনে মাস্ক ব্যবহার করতে হবে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়। সুইডেনে বাড়ছে শীতের তীব্রতা, সেই সাথে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা মহামারী নিয়ন্ত্রণে বিশেষ আইন পাশ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সুইডিশ সহ প্রবাসী বাংলাদেশিরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগারদের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। দীর্ঘ বিরতির পর ফিরে ভালো করতে প্রস্তুতি ম্যাচের ওপর গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা। এদিকে 3 ওয়ানডে এবং 2 টেস্ট খেলতে আজ সকালে ঢাকা পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়ে কোয়ারেন্টিনে আছে ক্যারিবীয়রা। ফুরালো অপেক্ষার পালা। লম্বা 10 মাসের করোনা বিরতির পর হোম অফ ক্রিকেটে ফিরল প্রাণ। এতদিন পর জাতীয় দলের সতীর্থদের একসঙ্গে পেয়ে যেন যক্ষের ধন ফিরে পাবার তৃপ্তি সবার চোখে মুখে। আবেগে যতটা আপ্লুত ততটাই সিরিয়াস অনুশীলনে। শুরুতে একটা টিম মিটিং, তারপরেই নেমে পড়লেন গা গরম করতে। শীতের সকালে মনটা তো উষ্ণই ছিল, শরীরের জড়তাটাও কেটেছে দ্রুতই। এরপর ক্রিকেটাররা যার যার অস্ত্র হাতে নেমে পড়লেন 22 গজে। উইলো হাতে তামিম সাকিব মুশফিকরা বরাবরের মতোই আত্মবিশ্বাসী। নিজেদের শটগুলো আরও একবার ভালো করে দেখে নিয়েছেন মিঠুন, নাইম শেখরাও। তবে করোনাকালে যেন বাড়তি প্রাণের সঞ্চার পেসারদের মাঝে। বেশ লম্বা সময় বোলিং করলেন তাসকিন, শরীফুলরা। গুরু ভেটরি না থাকলেও দেশি কোচ সোহেলের সঙ্গে কাজ করেছে স্পিন বোলিং ইউনিট। শেষে একসঙ্গে ফিল্ডিংটাও ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ভালো করতে প্রস্তুতি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ মানছেন ক্রিকেটাররা। ইন্টারন্যাশনাল ক্রিকেটে 1 বছর পরে আবার আমরা খেলবো, বাট আমি মনে করি যে প্রিপারেশন মোটামুটি ভালোই হয়েছে, কারণ লাস্ট একটা টুর্নামেন্ট খেলছি, আবার প্রেসিডেন্ট কাপও আমরা সবাই অলমোস্ট খেলছি। সো প্রিপারেশন মোটামুটি ভালোই হয়েছে। তারপরে অনেক দিন পরে অবশ্যই আমরা প্র্যাকটিসে ওই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করছি। আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে। সো এই প্র্যাকটিস ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় যে খুব বেশি একটা প্রবলেম হবে না। ক্যাম্পের প্রথম দিনে বাংলাদেশ যখন ব্যস্ত নিজেদের অনুশীলনে, তখন ঢাকার মাটিতে কেবল পা রেখেছেন ক্যারিবিয়ানরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েস্ট ইন্ডিজ দলটাকে বহনকারী চার্টার বিমান অবতরণ করে সকাল 10:30 নাগাদ। বরাবরের মতো আন্তর্জাতিক মানের নিরাপত্তা ছিল সেখানে। করোনাকালীন নিয়মনীতি আর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে প্রায় 1.5 ঘন্টা পর টিম হোটেলের উদ্দেশ্যে রওনা করে ক্যারিবিয়ানরা, যেখানে আগামী 3 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের বিপক্ষে লড়তে আসা এই অতিথিদের। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। 26 অক্টোবর 2019 থেকে 10 জানুয়ারি 2021, মধ্যখানে প্রায় 15 মাস। আবারও জাতীয় দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। প্রথম দিন নিয়ম মেনে করেছেন রানিং, স্ট্রেচিং, ব্যাটিং আর বোলিং। জাতীয় দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন ইমন, শরীফুল আর হাসান মাহমুদ ত্রয়ী। কেমন ছিল তাদের প্রথম দিন, তাই নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। সংখ্যার হিসেবে পাক্কা 411 দিন। এর মাঝে কেটে গেছে কতই না শীত বসন্ত। ক্ষুদ্র এক অণুজীব নাভিশ্বাসে তুলেছে তাবৎ দুনিয়াকে। তবুও রোববারের সকালটা অনন্য সাধারণ, রোববারের সকালটা অপূর্ব। সুরক্ষার বেড়াজাল, ওপারেই ভিন্ন মিশনে টাইগাররা। মুশফিক, তামিম, রিয়াদ, তাসকিন, কে নেই সেখানে। তবুও সব স্পটলাইট একজন সুপার সাকিবকে ঘিরেই। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল আগেই, এবার টানলেন অপেক্ষার দাড়ি। 2019 সালের অক্টোবরের পর প্রথমবারের মতন করলেন জাতীয় দলের সঙ্গে দলীয় অনুশীলন। এমন হাস্যোজ্জ্বল সাকিবকে দেখে স্বস্তি ফিরে পেতেই পারেন টাইগার ভক্তরা। মিরপুরে শুরুটা রানিং দিয়ে, এরপর করেছেন বোলিং। ইনডোরে শান দিয়েছেন নিজের ব্যাট। এবার অপেক্ষাটা 22 গজে ঝড় তোলার। সাকিব যখন তার প্রত্যাবর্তনের গল্প লেখার অপেক্ষায়, তখন ভিন্ন প্রেক্ষাপট হাসান মাহমুদ, শরীফুল আর ইমনের ক্ষেত্রে। এই 3 তরুণ তুর্কি প্রথমবারের মতন টের পেয়েছেন জাতীয় দলের ডাগ আউটের উত্তাপ। কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে দীর্ঘক্ষণ নিজের বোলিং নিয়ে কাজ করেছেন হাসান, শরীফুল। ইমন তো সতীর্থের সঙ্গে মেতেছেন খুনসুটিতে। অভিজ্ঞ আর নবীনের এ যেন দারুণ মিশেল। রোববার শুরু হওয়া অনুশীলন চলবে টানা 4 দিন। এরপর দুদল ভাগ হয়ে খেলবে নিজেদের মধ্যে 2টি প্রীতি ম্যাচ। যে পারফরমেন্সের উপর ঘোষণা করা হবে ওয়ানডে দল, সে দলে কে থাকবেন কে থাকবেন না এর চেয়েও বড় বিষয় এমন চনমনে আবহাওয়াটা ধরে রাখা। মাহবুব রিমন,
সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কঠোরভাবে মানা হবে কোভিড প্রোটোকল। কিছু বিষয় এখনো ঘাটতি থাকলেও সময়ের সাথে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। ওয়েস্ট ইন্ডিজ দলসহ বাংলাদেশের 2 কোচিং স্টাফের 3 দিনের ব্যবধানে 2 কোভিড টেস্টের ফলাফল নেগেটিভ আসলেই তারা অনুশীলনে যোগ দিতে পারবেন বলেও জানান তিনি। এছাড়া কুয়াশা ও শিশিরের কথা বিবেচনায় রেখে আসন্ন সিরিজের ওয়ানডে ম্যাচ শুরুর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। কোভিড যুগে আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের জন্য এ অভিজ্ঞতা নতুন। গেল বছরের শেষ দিকে বায়োবাবল নিশ্চিত করে 2টি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করলেও আসন্ন সিরিজের গুরুত্ব ও ব্যাপ্তি সন্দেহাতীতভাবেই বেশি। বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে, তাই সতর্ক ক্রিকেট বোর্ড। তবে কিছু বিষয়ে এখনও ঘাটতি আছে। মিরপুর স্টেডিয়ামের দোকানগুলো এখনও খোলাই থাকছে, তাই ক্রিকেটাররা বায়োবাবলে থাকলেও সেটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। যদিও বিষয়গুলো সমাধানের আশ্বাস বিসিবির। যতটুকু সম্ভব রেস্ট্রিকশন বা কন্ট্রোল নিয়ে আসা যায় পুরো বিষয়টার উপর, এবং সেভাবেই আমাদের টিমটা কাজ করছে। আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে একটা বিষয়, যে আমরা কিন্তু যে কোনো সময়ের তুলনায় অনেক সতর্ক, এবং সেটা স্টেডিয়াম বা আশেপাশের স্থানগুলো, এখানে কিছু কিছু বিষয় আসবে, এটা আস্তে আস্তে জিনিসগুলো আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, এবং সেভাবেই জিনিসগুলো হচ্ছে। ঢাকায় এসে হোটেলে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ দল। থাকতে হবে 3 দিনের কোয়ারেন্টিনে। ইংল্যান্ড হয়ে বাংলাদেশে আসায় ক্যারিবিয়ানদের কোয়ারেন্টিন মেয়াদ ও মাঠে নামা নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনেই। টাইগারদের ব্যাটিং বোলিং কোচরাও যোগ দেননি দলের সঙ্গে। বিসিবির প্রধান নির্বাহী দিয়েছেন এসবের আপডেট। কোভিড প্রোটোকলের কারণে কিছু রেস্ট্রিকশন আছে, এই ব্যাপারে আমরা সরকারকে ইতিমধ্যে আবেদন করেছি, এবং খুব শীঘ্রই আমরা হয়তো অনুমোদনটা পেয়ে যাব। তবে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা, যে পরপর 2টা নেগেটিভ টেস্ট হওয়ার পরে সরকারের অনুমোদন সাপেক্ষে তারা মাঠে আসতে পারবেন টিমের সাথে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে ম্যাচগুলো হবে দিবারাত্রির। তবে কুয়াশা ও শিশিরের কথা বিবেচনায় রেখে ম্যাচ শুরুর সময় এগিয়ে এনেছে বিসিবি। ব্রডকাস্ট, টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সবার সাথে আলোচনা করে এই সিদ্ধান্তগুলো হয়। সেক্ষেত্রে ম্যাচ টাইমিংটা সেভাবেই করা হয়েছে। কঠিন সময়েও নির্ধারিত সফরে আসায় ওয়েস্ট ইন্ডিজ দল ও ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি। আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। অপরিচিত দল বলেই উইন্ডিজরা বেশি ভয়াবহ। তরুণ এই ক্যারিবীয় দলটাকে হালকাভাবে নিলে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা বাংলাদেশের জন্য সুখকর নাও হতে পারে, এমনটাই বলছেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। এদিকে মাশরাফির মতো সিনিয়র ক্রিকেটারদের দলে রেখে জুনিয়রদের তৈরি করা উচিত ছিল। এখনই মাশরাফিকে দল থেকে বাদ দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য সাবেক গ্রেট স্পিনার মোহাম্মদ রফিকের। বাংলার মাটিতে পা পড়েছে ক্যারিবিয়ানদের। প্রায় 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফেরায় বাংলাদেশের প্রতিপক্ষ উইন্ডিজ। বয়সে তরুণ আনকোরা একটা দল, কিন্তু দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বলে যারা শোরগোল তুলেছিলেন তাদের জন্য সতর্কবার্তা দিলেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। অচেনা বলেই তাদের শক্তিমত্তা আর দুর্বলতা জানে না সাকিব মুশফিকরা, যা হিতে বিপরীত হতে পারে। তাই সতর্কবার্তা দিলেন সাবেক এই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের যে ধরনের টিম আমরা আশা করছিলাম, তো যে টিমটা আসছে সেই টিমটা আমরা যদি না পারি সেটা হবে একটা বড় হতাশার জায়গা, পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় বাংলাদেশের হাতে এতটা বিলাসিতা দেখানোর সুযোগ নেই। আমার মনে হয় যে বাংলাদেশ টিম যদি তার সর্বোচ্চ পরিকল্পনা, প্ল্যান এবং প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের গ্রাফটাকে যদি মনিটরিং করে সামনের দিকে এগোতে চাই, তাহলে 2021 সালটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারো শুরুর কারণে কারো হয় শেষ। উইন্ডিজ সফরে স্কোয়াডে মাশরাফির বদলে সুযোগ পেয়েছেন পেসার শরীফুল ইসলাম, নাসুম, পারভেজ ইমন ও মাহাদি হাসানরাও নবাগত। আন্তর্জাতিক সার্কিটে ভালো করতে মাশরাফির মতো অভিজ্ঞদের ছায়ায় রেখে গড়া উচিত ছিল নতুনদের। বিসিবি তা না করায় এক হাত নিলেন সাবেক এই গ্রেট স্পিনার। এদের জায়গা যে নিয়ে আসবে বাংলাদেশে এখন তো প্লেয়ার জন্ম নেয়নি কে, সত্যি কথা, যে যাই বলুক মিথ্যা কথা বলে, বাট এদের যে করবে, বাট ওই এদের জায়গায় যে আরেকটা প্লেয়ার ওদের সময় দিতে হবে, ওদের টিমের সাথে থাকতে হবে এবং টিমের সাথে ওদের সুযোগ দিতে হবে, হ্যাঁ, যে এরা খেলতে থাকো। প্রায় 1 বছর খেলা থেকে দূরে তামিম, সাকিবরা। সেই অবস্থা থেকে 2021 সালে ব্যস্ত সূচি। বছর জুড়ে থাকবে টুর্নামেন্ট, যার শুরুটা উইন্ডিজ সফর দিয়ে। সুযোগটা কাজে লাগাতে হবে বললেন টেস্টের কনিষ্ঠতম এই সেঞ্চুরিয়ান। 20 সালটা তো ওভারঅল আর কি, শুধু আমরা না, পুরো ওয়ার্ল্ডই কিন্তু খেলাধুলা বন্ধ ছিল। ন্যাশনাল টিমের সিরিজও শুরু হচ্ছে, তো আমি আশা করি যে আসলে 2021টা আমরা আবার নতুন করে শুরু করবো। সময় সংবাদ, ঢাকা।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে একাডেমি চ্যাম্পিয়ন্স ট্রফি টি20 টুর্নামেন্ট। এ উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিবে রাজধানী ঢাকার 24 ক্রিকেট একাডেমি। করোনার মাঝে দীর্ঘদিন বন্ধ ছিল বয়সভিত্তিক ক্রিকেট একাডেমির ম্যাচ। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আবারও 20 না পেরোনো কিশোররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরল। 12 জানুয়ারি থেকে শুরু হয়ে খেলা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আয়ারল্যান্ডের রোজ কমনের লককি, যেখানে একটি দ্বীপের মধ্যে রয়েছে ছোট ছোট আরও অন্তত 30টি দ্বীপ। দেশটির এই স্থানটি নিয়ে প্রচলিত রয়েছে নানা গল্প। প্রায় 900 বছরের পুরনো ও রহস্যে ঘেরা এ দ্বীপটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সৈয়দ জুয়েল। লকিতে প্রবেশ করতেই দুদিকের শ্যাওলাবাড়া সারি সারি গাছ আর সবুজে ঘেরা পার্ক দেখলে যে কেউ মিশে যাবেন প্রকৃতির সঙ্গে। নুতা দেবতার অনুসারী ছিলেন লকি। ম্যাকটুয়ার্ডের দ্বিতীয় যুদ্ধে আহত হয়ে পালানোর সময় ফুলে ঢাকা এক সমতল ভূমি দেখে সেখানে পৌঁছাতে গিয়ে পথিমধ্যে মৃত্যু হয় লকির, আর সেখান থেকেই এর নামকরণ করা হয় লকি। অঞ্চলটি যখন ব্রিটিশ রাজপরিবারের হাতে হস্তান্তর করা হয় তখন এর নাম রাখা হয়েছিল রকিংহাম প্রাসাদ, যেটি ময়লার টাওয়ার নামে বর্তমানে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। তৎকালীন প্রজারা কোনো আইন না মানলে তাদেরকে আইস হাউজে ঢুকিয়ে শাস্তি দেওয়া হতো। কালে সাক্ষী হয়ে রয়েছে সেই আইস হাউসটিও। আবার রাজপরিবারের সদস্যরা ক্যাসেলটিতে প্রবেশ করত মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে, যার দুটি প্রবেশপথই এখনো অবিকল রয়েছে। লেক, ক্যাসেল, টানেল, বন কি নেই এই লক্কিতে? শত শত বছরের পুরনো এই ইতিহাস সমৃদ্ধিতে ভরপুর এই জায়গাটিতে যারা ভ্রমণে আসেন নস্টালজিকায় ডুবে যান ভ্রমণ পিপাসুরা। রোজকমনের লক্কি থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় 1 বছরের ঘাটতি নিয়েই ঢুকতে হবে উচ্চশিক্ষার স্তরে। দুশ্চিন্তায় অনেক শিক্ষার্থী, বিশেষ ব্যবস্থায় পাঠদান পদ্ধতি ঢেলে সাজানোর পরামর্শ। দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, বাস্তবিক কোনো ভিত্তি নেই। সাইদ খোকনের অভিযোগের জবাব দিলেন তাপস, বললেন অভিযোগ ভিত্তিহীন, ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে অসত্য বক্তব্য। উত্তরের চরাঞ্চলে পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো। নদীর তলদেশ দিয়ে টানা হয়েছে সাবমেরিন কেবল, স্বপ্ন বুনছেন স্থানীয়রা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।